এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের রহস্যময় অস্ত্রে কাঁপছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশে ভাসমান মাইনফিল্ড, ইরানের নতুন যুদ্ধকৌশলে ধাঁধায় মার্কিন গোয়েন্দারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক F-15 যুদ্ধ বিমানের পাইলট যখন প্যারাশুট নিয়ে আকাশ থেকে নিচে পড়ছিলেন, তখন তার চোখের সামনে ভেসে উঠেছিল এমন এক দৃশ্য যা দেখে তার মনে হয়েছিল তিনি কোনো ভিন গ্রহের প্রাণীদের আক্রমণের মুখে পড়েছেন, ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন বা এলিয়েন সিনেমার দৃশ্য। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। ইরান কি তবে এমন কোনো গোপনাস্ত্র পেয়ে গেছে যা পুরো যুদ্ধকে বদলে দেবে? সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে মার্কিন স্পেশাল ফোর্সের উদ্ধার করা এক পাইলটের জবানবন্দির বরাতে এবার বেরিয়ে এলো এমন এক প্রযুক্তির নাম যা ঘুম উড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বিজ্ঞানীদের। এদিকে ইরানি হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত, মার্কিন পাইলটের লোমহর্ষক বর্ণনা। ইরানি জেলিফিশ ড্রোনেই সর্বনাশ আমেরিকা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশে মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় ইমেজ সংকটে পড়েছিল আমেরিকা। এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেন ইরানের ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে পারল না তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তবে সেই যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় একদিকে বড় ধরনের লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওই যুদ্ধ বিমানের পাইলট ইরানের এমন কিছু দেখেছেন যা যুদ্ধ বিমানটি ধ্বংস না হলে তিনি হয়তো কখনোই দেখতে পেতেন না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের আকাশে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সময় রহস্যময় দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন এক মার্কিন পাইলট। জেলিফিশের মতো আকৃতিতে চলমান একাধিক রহস্যময় ড্রোন দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। এদিকে আবারও বড় যুদ্ধে দোরগোড়ায় মধ্যপ্রাচ্য। চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের তাণ্ডব, ভেস্তে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লেবানন এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম প্রধান ক্ষেত্র। বিশ্লেষকদের মতে লেবাননে যুদ্ধ থামাতে না পারলে পুরো চুক্তি হুমকির মুখে পড়তে পারে, আর সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের অস্থিরতার দিকে এগোতে পারে। এদিকে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ালো ইরান, কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সুইজারল্যান্ডে চলমান গুরুত্বপূর্ণ বৈঠকের মাঝে ডোনাল্ড ট্রাম্পের এক হুমকিমূলক বার্তা ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র কূটনৈতিক সংকট। ক্ষোভে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেছে ইরানি প্রতিনিধি দল। কি ছিল সেই বার্তায়, আর কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সংলাপ বন্ধের ঘোষণা দিল তেহরান? এদিকে নিজের দলে ধাক্কা খেলেন বড় শয়তান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে নতুন প্রস্তাব পাশ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান বন্ধে মার্কিন সিনেট বিল পাশ করেছে। এতে বলা হয়েছে পরবর্তী যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এই বিলকে অর্থহীন দাবি করে এর বিরোধিতা করেছেন ট্রাম্প। এদিকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। দিকের চোখে ধুলো দিয়ে কুয়েতের আকাশে ইরানের পুরনো বিমানের ম্যাজিক ধ্বংস হলো মার্কিন 3টি সর্বাধুনিক স্ট্রাইক ইগল। আমেরিকার পাইলটরা স্বীকার করলেন ইরানের আকাশে তারা এমন কিছু দেখেছেন যা কেবল এলিয়েনের পক্ষেই সম্ভব। শেষ হওয়া যুদ্ধে ইরানি আর মার্কিন পাইলটদের অভিজ্ঞতা আজকে আপনাদের শোনাবো, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক F-15 যুদ্ধ বিমানের পাইলট যখন প্যারাশুট নিয়ে আকাশ থেকে নিচে পড়ছিলেন, তখন তার চোখের সামনে ভেসে উঠেছিল এমন এক দৃশ্য যা দেখে তার মনে হয়েছিল তিনি কোনো ভিন গ্রহের প্রাণীদের আক্রমণের মুখে পড়েছেন, ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন বা এলিয়েন সিনেমার দৃশ্য। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেনি। ইরান কি তবে এমন কোনো গোপনাস্ত্র পেয়ে গেছে যা পুরো যুদ্ধকে বদলে দেবে? সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে মার্কিন স্পেশাল ফোর্সের উদ্ধার করা এক পাইলটের জবানবন্দির বরাতে এবার বেরিয়ে এলো এমন এক প্রযুক্তির নাম যা ঘুম উড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বিজ্ঞানীদের। চলতি ইরান সংঘাতের ইতিহাসে গত এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন F-15 বিমানটি আকাশে গুলি করে ভূপাতিত করা হয়। বিমান থেকে ইজেক্ট করার ঠিক আগের মুহূর্তে পাইলট দেখেন আকাশে অসংখ্য ইরানি ড্রোন দলবদ্ধভাবে একটি জেলিফিশ বা জিলিপি মাছের আকৃতি তৈরি করে একসাথে নাড়াচাড়া করছে। বড় ড্রোনগুলোর নিচে ছোট ছোট ড্রোনগুলো পায়ের মতো ঝুলছিল। আরেকটি সূত্রের মতে আকাশ জুড়ে যেন ড্রোনের একটি জীবন্ত মাইনফিল্ড তৈরি করা হয়েছিল, যা কোনো না কোনোভাবে মার্কিন জেটটি নামাতে সাহায্য করে। বিমান বিধ্বস্তের পর শুরু হয় নাটকীয় উদ্ধার অভিযান। পাইলটকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা গেলেও বিমানে থাকা অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা নিজেকে বাঁচাতে পাহাড়ি এলাকায় প্রায় একদিন লুকিয়ে থাকেন। পরে তাকেও উদ্ধার করা হয়। তবে এই উদ্ধার অভিযান চলাকালীন একটি A-10 মার্কিন বিমানও ভূপাতিত হয়, যার পাইলট অবশ্য ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে নামতে পেরেছিলেন। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে ড্রোনের এই মায়াবী ও রহস্যময় ঝাঁকটি হয়তো মার্কিন এই শক্তিশালী জেটটি নামাতে ইরানকে সাহায্য করেছিল। উদ্ধারের পর পাইলটের দেওয়া জবানবন্দি মার্কিন গোয়েন্দা সংস্থায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কর্মকর্তারা সন্দিহান, কারণ বিমান ক্রাশের কারণে পাইলট মাথায় আঘাত পেয়েছিলেন। তাছাড়া যুদ্ধের শুরুতে কুয়েতি বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে ভূপাতিত হওয়া সহ এটি ছিল তার দ্বিতীয়বার আকাশ থেকে পড়ার ঘটনা। ফলে এটি কি সত্যিই ইরানের কোনো গোপন প্রযুক্তি নাকি মরুভূমির মরীচিকা, তা নিয়ে সেন্ট্রাল কমান্ড বা ন্যাশনাল ইন্টেলিজেন্স কোনো স্পষ্ট জবাব দেয়নি। এই প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। সামরিক পরিভাষায় এই প্রযুক্তির নাম ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এর মাধ্যমে একজন চালক একযোগে পুরো ড্রোনের ঝাঁককে একটি একক জীবন্ত সত্তার মতো নিয়ন্ত্রণ করতে পারেন। ধারণা করা হচ্ছে চীন ও রাশিয়ার
গোপন সহায়তায় ইরান এই প্রাণঘাতী প্রযুক্তির মালিক হয়েছে, যা প্রথম দফার হামলা ব্যর্থ হলেও ব্যাকআপ শক্তি দিয়ে আকাশেই পুনরায় আক্রমণ সাজাতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই ড্রোন রহস্য এমন সময়ের সামনে এসেছে যখন দুই দেশ 60 দিনের যুদ্ধবিরতি ও পারমাণবিক চুক্তি নিয়ে টেবিলে আলোচনা করছে। ইরানের এই মরণ ফাঁদ এখন মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিস্ফোরকবাহী এই সমন্বিত ড্রোনের ঝাঁক যদি আসলেই ইরানের হাতে থাকে, তবে তা আধুনিক ড্রোন যুদ্ধে মার্কিন বাহিনীর জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। ইরানের হামলা বন্ধে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। এতে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে যে কোনো সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন নিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এই বিলের পক্ষে 50টি ও বিপক্ষে পড়ে 48টি ভোট। এর সমালোচনা করে ট্রাম্প বলেন, ভুল সময়ে একটি অর্থহীন প্রস্তাব পাশ হয়েছে। একই সাথে এর ফলে শত্রুপক্ষ লাভবান হয়েছে বলেও দাবি তার। এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে কংগ্রেস তার দায়িত্ব দেরিতে হলেও পালন করেছে বলে মন্তব্য করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও একই প্রস্তাব পাশ হয়। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন কার্যকরের পর এমন কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয়নি। বিশ্লেষকদের মতে প্রস্তাবটি ইরান যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াবে। যদিও ট্রাম্প ভেটো দিলে এই প্রস্তাব বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন দরকার হবে। এদিকে ইরানে পারমাণবিক স্থাপনা পরিদর্শন ছাড়া কোনো চুক্তি হবে না বলে সতর্ক করেছেন ট্রাম্প। আর ইরান বলছে এমন কোনো পরিকল্পনা নেই তাদের। এদিকে একদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার পাকিস্তান যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান। এ সময় ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো রকম আলোচনা বা আপোষ করবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আমাদের সমঝোতায় ক্ষেপণাস্ত্রের বিষয়টি ছিল না এবং কখনোই থাকবে না। আত্মরক্ষায় আমাদের ক্ষেপণাস্ত্র না থাকলে ইসরায়েলও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের উপর হামলা চালাতো। তারা মানবাধিকারের কথা বললেও তা বড় মিথ্যা। তাই প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে আমরা কোনো অবস্থাতেই কারো সঙ্গে আলোচনা বা দর কষাকষি করব না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকের সফলতা অনেকটাই নির্ভর করছে লেবাননের পরিস্থিতির উপর। বিশ্লেষকদের মতে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান বন্ধ না হলে পুরো চুক্তি হুমকির মুখে পড়তে পারে। সমঝোতা স্মারকে সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছে। এতে লেবাননের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি চূড়ান্ত চুক্তিতেও দেশটিতে যুদ্ধের স্থায়ী অবসানের প্রতিশ্রুতি রাখা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। চুক্তি স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত মার্চ থেকে 4000-এর বেশি মানুষ নিহত ও 12,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ ও লেবানন সরকার উভয়ই ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার দাবি করেছে। তবে হিজবুল্লাহ ইরান যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও বৈরুত সরাসরি আলোচনায় আগ্রহী। বিশ্লেষকদের মতে সমঝোতা স্মারকে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত করে ইরান স্পষ্ট করেছে যে দেশটির ভৌগোলিক অখণ্ডতা চুক্তির সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতায় সন্তুষ্ট নয় ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা তেহরান ওয়াশিংটন আলোচনা ভেস্তে দিতে লেবাননের সামরিক চাপ অব্যাহত রাখবে তেল আবিব। তবে প্রকাশ্যে লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে অসন্তোষ জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মতে এই কারণে সংঘাত দীর্ঘ হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরান কি পদক্ষেপ নেবে? এরই মধ্যে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। এদিকে যুদ্ধের অবসানের আশায় থাকা লেবাননের সামনে এখনো বড় চ্যালেঞ্জ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। সরকার উদ্যোগ নিলেও চলমান সংঘাত সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলছেন বিশ্লেষকরা। দোতলার সভাকক্ষে তখন সবে জমে উঠেছে উচ্চ পর্যায়ের শান্তি বৈঠক, কিন্তু হঠাৎই ছন্দপতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আর এক সাক্ষাৎকারের তীব্র সামরিক হুমকি সে আছড়ে পড়ল সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে। ফলাফলে ক্ষোভে ফেটে পড়ে মার্কিন প্রতিনিধি দলের মুখের উপর আলোচনা টেবিল ছেড়ে একযোগে উঠে দাঁড়ালো গোটা ইরানি প্রতিনিধি দল। ওয়াশিংটনের সঙ্গে আর কোনো ধরনের সংলাপে না বসার চূড়ান্ত ঘোষণা দিয়ে সভাকক্ষ ত্যাগ করলেন তারা। 23 জুন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের খবর নিশ্চিত করেন। নিজের দেশের করা অবস্থান পরিষ্কার করে গালিবাফ বলেন, তাদের নির্দিষ্ট কিছু মূলনীতি রয়েছে। তারা কখনোই আমেরিকানদের সঙ্গে সরাসরি এক টেবিলে বসতে চায়নি। মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে কেবল পরোক্ষ আলোচনায় রাজি হয়েছিল। কিন্তু আলোচনার মাঝপথেই আসে সেই খবর। ট্রাম্প কেবল ইরানের প্রতিনিধি দল বা দেশটির রাষ্ট্রপতিকেই নয়, খোদ ইরানের মূল ভূখণ্ডে নতুন করে সামরিক হামলার তীব্র হুমকি দিয়েছেন। খবরটি পাওয়া মাত্রই মার্কিন প্রতিনিধি প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের কাছে তীব্র প্রতিবাদ জানান গালিবাফ। ভেন্সকে সভাকক্ষেই মনে করিয়ে দেওয়া হয় এই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দুই দেশের সদ্য স্বাক্ষরিত চুক্তির প্রথম ধারা, যেখানে হুমকি বা সামরিক বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ, তার স্পষ্ট লঙ্ঘন। গালিবাফ সাফ জানান ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। এরপর মার্কিন দল মধ্যস্থতাকারীদের নিয়ে আরেকটি জরুরি বৈঠকের জন্য জোরালো আকুতি জানালেও তেহরান তা সরাসরি নাকচ করে দেয়। কাতার ও পাকিস্তানের বিশেষ মধ্যস্থতাকারীরা পরে ইরানে আবাসে দেখা করতে এলে স্পিকার স্পষ্ট করে বলেন, তারা কেবল এই
দুই দেশের সঙ্গেই কথা বলবে, আমেরিকানদের সঙ্গে আর নয়। এই ঝড়ের সূত্রপাত অবশ্য গত রবিবার। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানকে লেবাননে তাদের অর্থপুষ্ট প্রক্সি বা গেরিলা গোষ্ঠীগুলোকে থামানোর কড়া বার্তা দিয়ে লিখেন, যদি তারা এটি না করে তবে গত সপ্তাহের মতোই ইরানের উপর আবারও খুব শক্ত আঘাত হানা হবে, যা হবে আরো অনেক বেশি মারাত্মক। এখানেই শেষ নয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে পৃথিবীর বুক থেকে ইরানের অস্তিত্ব বিপন্ন করার হুমকি দেয় ট্রাম্প। অথচ দীর্ঘ সংঘাতের পর গত 14 জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ 14 দফার একটি শান্তি সমঝোতায় পৌঁছেছিল। এরপর গত 18 জুন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। প্রতীকযুদ্ধে ইরানের আকাশে মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় ইমেজ সংকটে পড়েছিল আমেরিকা। এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেন ইরানের ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে পারল না তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তবে সেই যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় একদিকে বড় ধরনের লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওই যুদ্ধবিমানের পাইলট ইরানের এমন কিছু দেখেছেন যা যুদ্ধবিমানটি ধ্বংস না হলে তিনি হয়তো কখনোই দেখতে পেতেন না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সময় রহস্যময় দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন এক মার্কিন পাইলট। জেলিফিশের মতো আকৃতিতে চলমান একাধিক রহস্যময় ড্রোন দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। তার এই বর্ণনা ঘিরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিলে ইরানের আকাশসীমায় একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার হওয়া পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দিতে জানান, তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে সমন্বিতভাবে চলাচল করতে দেখেছেন। ড্রোনগুলো এমনভাবে বিন্যস্ত ছিল যে পুরো কাঠামোটি দেখতে অনেকটা জেলিফিশের মতো লাগছিল। প্রত্যক্ষদর্শী পাইলটের বর্ণনা থেকে জানা যায়, বড় ড্রোনগুলোর নিচে অপেক্ষাকৃত ছোট ড্রোনগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, যা জেলিফিশের পায়ের মতো দেখাচ্ছিল। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। আরেকটি সূত্রের ভাষায়, ইরানের আকাশে বিস্তীর্ণ ড্রোন ক্ষেত্রের মতো একটি দৃশ্য দেখেছিলেন ওই মার্কিন পাইলট। এদিকে ইরানের আকাশে F-15 যুদ্ধবিমানটি কিভাবে ভূপাতিত হয়েছিল সে বিষয়ে তদন্ত এখনো চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওই রহস্যময় ড্রোন দলটি কোনো না কোনোভাবেই ইরানকে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সহায়তা করে থাকতে পারে। ইরানের আকাশে F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা চলমান সংঘাতে প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নজির তৈরি করে। বিমানটিতে 2 জন আরোহী ছিলেন, একজন পাইলট এবং একজন ওয়েপন সিস্টেম কর্মকর্তা। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। পাইলটকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়, তবে আরেক পাইলট ইরানি বাহিনীর হাতে ধরা না পড়ে একদিনেরও বেশি সময় পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। তবে ওই পাইলটও ইরানের আকাশে একই ধরনের ড্রোন দেখেছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আর তাই ইরানের আকাশে মার্কিন পাইলটের সেই ড্রোনের ঝাঁক দেখার বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, বিমান দুর্ঘটনার আগে বিভ্রান্তিকর কোনো দৃশ্য দেখেছিলেন তিনি। সন্দেহের আরেকটি কারণ হলো, দুর্ঘটনায় পাইলট মাথায় আঘাত পেয়েছিলেন। এছাড়া ইরান যুদ্ধ চলাকালে এটি ছিল দ্বিতীয়বারের মতো তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে সংঘাতের শুরুতে কুয়েতি বাহিনীর ভুলবশত হামলায়ও ওই একই পাইলটের বিমান ভূপাতিত হয়েছিল। ইরানের আকাশে এমন ড্রোনের ঝাঁক সত্যিই দেখা গেছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিমান বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ড্রোন প্রযুক্তিতে ব্যাপকভাবে এগিয়ে গেছে ইরান। মাটির নিচে নিজেদের লুকিয়ে রাখা কারখানাগুলোতে দিনরাত দামে সস্তা অথচ যুদ্ধের ময়দানে কার্যকর ঝাঁকে ঝাঁকে ড্রোন উৎপাদন করছে দেশটি। তাই মার্কিন পাইলট হয়তো সত্যিই ইরানের আকাশে ড্রোনের ঝাঁক দেখেছিলেন বলে মনে করছেন। আমেরিকার চোখে ধুলো দিয়ে কুয়েতের আকাশে ইরানের পুরনো বিমানের ম্যাজিক। ধ্বংস হলো মার্কিন 3টি সর্বাধুনিক স্ট্রাইক ইগল। আমেরিকার পাইলটরা স্বীকার করলেন, ইরানের আকাশে তারা এমন কিছু দেখেছেন যা কেবল এলিয়েনের পক্ষেই সম্ভব। শেষ হওয়া যুদ্ধে ইরানি আর মার্কিন পাইলটদের অভিজ্ঞতা আজকে আপনাদের শোনাবো, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ইরানি পাইলটরা মিনারের ছোট্ট শিশু শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিশোধ নিতে গত 1 মার্চ মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ফাঁকি দিয়ে পুরনো F-5 বিমানই অত্যন্ত নিচু দিয়ে উড়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালান, যার ফলে সৃষ্ট বিভ্রান্তিতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনী ভুলবশত নিজেদের 3টি F-15 বিমান গুলি করে ধ্বংস করে ফেলে। অত্যন্ত পুরনো ও ভাঙ্গারি বিমান হিসেবে পরিচিত নথরফ F-5 যুদ্ধ বিমান দিয়ে কিভাবে তারা মার্কিন ও কুয়েতি বাহিনীর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বোকা বানালেন, পাইলটরা তা জানান। মার্কিন বাহিনীর অত্যাধুনিক রাডার ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এড়াতে তারা বিমান নিয়ে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে উড়েছিলেন। মাটি থেকে মাত্র 50 ফুটেরও কম উচ্চতা দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে তারা শত্রু সীমান্তে প্রবেশ করেন। পুরো 50 মিনিটের মিশনে তারা কোনো রেডিও যোগাযোগ করেননি, ফলে মার্কিন বাহিনী টেরও পায়নি যে তাদের দিকে কোন ফাইটার জেট ধেয়ে আসছে। ঐতিহাসিক কুয়েত বিমান হামলা নিয়ে ইরানি রাষ্ট্রীয় টিভি প্রেস টিভিতে পাইলটদের রোমাঞ্চকর সাক্ষাৎকার প্রচার করা হয়। তারা বলেন, আমরা অত্যন্ত খুবই নিচু উচ্চতায় উঠছিলাম। ফ্লাইট মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে প্রশিক্ষণের আদর্শ উচ্চতা প্রায় 500 ফুট, কিন্তু আমরা মাত্র 50 ফুটেরও নিচে ছিলাম। কেন ইব্রাহিম? ওই আপনার 500 ফুট আর এখন 50 ফুট। আমরা জানতাম যে ওই এলাকায় প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা ছিল এবং এই ঘাঁটিতে বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। কুয়েতের সহযোগিতার কথা বিবেচনা করলে তারা এই ঘাঁটি রক্ষা করছিল এবং তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত F-18 বিমানগুলো এটি পর্যবেক্ষণ করেছিল। ইরানি পাইলট বলেন, যদিও আমরা জানতাম যে সেখানে
এই আকাশ বিমান রয়েছে এবং নজরদারি লিসেনিং সাইটগুলো সক্রিয় আছে। পাইলটরা মার্কিন বুহারিং ঘাঁটিতে হামলা চালিয়েছিল। মনে হচ্ছিল যেন আল্লাহ তাদের প্রতিটি বোমাকে অনেকগুলো বোমায় পরিণত করে দিয়েছিল। আগুনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পাইলটরা বেশ কয়েকটি হেলিকপ্টারকে দাউ দাউ করে জ্বলতে এবং তারপর বিস্ফোরিত হতে দেখেছেন। পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা এয়ার ডিফেন্স বলি, সক্রিয় করতে শুরু করে। পাইলটরা যখন বাঁক নিচ্ছিল তখন আকাশে লক্ষ্যবস্তুগুলোর দিকে তাদের মিসাইল ছুটতে দেখা যায়। একজন পাইলট তখন বলেন, আমরা পেছনের সিটে থাকা ককপিট অফিসার তাকে বলেছিলেন যে আকাশে একটি বিস্ফোরণ ঘটেছে, তারা কোথা থেকে আঘাত হানছে তা নিয়ে আমরা বিভ্রান্ত ছিলাম। পাইলটটা আবার বলেন, আল্লাহর ইচ্ছায় তারা একই সাথে তাদেরই 3টি বিমানকে ধ্বংস করে দেয়। আমাদের কৌশলের কারণে তারা আমাদেরকে থামাতে পারেনি এবং ট্র্যাক করতেও পারেনি। ইরান কুয়েতের সেই ঘাঁটিতে কোনো গাইডেড মিসাইল ব্যবহার করেনি, বরং সরাসরি লক্ষ্যবস্তুর উপরে দিয়ে তারা সাধারণ মুক্ত পতনশীল মানে বোমা বর্ষণ করে উপর থেকে ফেলে। অতর্কিত এই বোমা বর্ষণে মার্কিন ক্যাম্প বুহারিং ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। পাইলটদের ভাষায় পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং তারা এলোপাতাড়ি আকাশের বিভিন্ন দিকে মিসাইল ছুটছিল। আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না যে ওদের ওপর আসলে কোথা থেকে এই আঘাতগুলো আসছিল। সবচেয়ে বড় নাটকীয়তা ঘটে যখন ইরানি বিমানগুলো হামলা চালিয়ে ফিরে যাচ্ছিল। মার্কিন বিমান বাহিনী তাদের অত্যাধুনিক 3টি F-15 স্ট্রাইক ইগল ফাইটার জেট নিয়ে পাল্টা তাড়া করতে আকাশে ওঠে, কিন্তু ইরানি পাইলটদের কৌশল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভ্রান্তের কারণে পুরো কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চরম ট্রাফিকিং শুরু হয়, বিশৃঙ্খলা দেখা যায়। ভুলবশত তাদের বিমানও উড্ডয়ন করছিল এবং আমাদের দিকে পাল্টা আক্রমণ করতে আসা 3টি আমেরিকান F-15 বিমানকে কুয়েতিরা ইরানি লক্ষ্যবস্তু ভেবে ভুল করে একসঙ্গে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করে বলে ইরানি পাইলট জানায়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং শক্তিশালী মার্কিন ফাইটার জেটকে বিভ্রান্ত করে ইরানি পাইলটরা তাদের বিমান নিয়ে অক্ষত অবস্থায় নিজেদের ঘাঁটিতে ফিরে আসেন। কিন্তু সেই সময় প্রচার করা হয়েছিল যে 3টা বিমান ইরান থেকে গিয়েছিল সবগুলো ধ্বংস করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এটার প্রমাণ এই 2-3 দিন আগে পাইলটরা ইরানি টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে তাতে প্রমাণ হলো। সামরিক ইতিহাসে এই আক্রমণকে অন্যতম সেরা সারপ্রাইজ অ্যাটাক হিসেবে উল্লেখ করা হচ্ছে। এবার CNN মার্কিন পাইলটদের অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে এনেছে। তাদের অভিজ্ঞতা এসেছে অনেকটা অতিলৌকিক ঘটনার মতো। ঠিক 1979 সালে ইরানে হামলা করতে এসে তাবাস মরুভূমিতে সব মার্কিন আকাশযান আর সৈন্যদের সলিল সমাধির মতো অলৌকিক, মানে যেটাকে বলে অতি অলৌকিক ঘটনা। মার্কিন পাইলটদের মতে এটি আসলে এলিয়েনদের মতো ব্যাপার। ইরানের আকাশে তাদের ভূপাতিত পাইলট যা দেখেছিলেন তা বর্ণনা করতে গিয়ে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এভাবেই বলছে। মার্কিন পাইলট বলছেন, একাধিক ড্রোন একসাথে চলছে, বড় ড্রোনগুলোর নিচে ছোট ছোট ড্রোন, দেখতে অনেকটা জেলিফিশের মতো। এটা সেই F-15 এর পাইলট যাকে এপ্রিলে গুলি করে নামানো হয়েছিল এবং যার উদ্ধার অভিযানে খরচ হয়েছিল 9 অঙ্কের ডলার, মানে $5 মিলিয়ন। তিনি যা দেখে থাকতে পারেন ইরানের একটি ড্রোন সক্ষমতা যা মার্কিন গোয়েন্দারা জানতো না, 1-to-many মেসড নেটওয়ার্কিং, যেখানে সোয়াম ইউনিটগুলো একসাথে চলাফেরা করে এবং আঘাত হানে। এতদিন পর্যন্ত শুধু রাশিয়া এবং চীনের কাছে এই প্রযুক্তি আছে বলে ধারণা করা হতো। তিনি আসলে একটি প্রোটোটাইপ দেখেছেন, একটি সক্ষমতা দেখেছেন, নাকি মরুভূমির আলোর ধোঁকা দেখেছেন তা নিয়ে কর্মকর্তারা এখনো বিভক্ত। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এমন কিছু থেকে নিজেদের রক্ষা করতে আমাদের বিশাল বিশাল ডলার খরচ করতে হবে, অনেক রক্ত আর সম্পদ দিতে হবে যা এভাবে সমন্বয় করতে পারে। এটা আরো একটি প্রমাণ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতাকে ব্যাপকভাবে কম করে দেখেছিল। বন্ধুরা, কুয়েতের আকাশে ইরানের এই অবিশ্বাস্য কৌশল এবং মার্কিন ড্রোনের এই রহস্যময় প্রযুক্তি নিয়ে বিশ্ব রাজনীতি ও সামরিক মহলে আলোচনা এখন তুঙ্গে। এটি কি আসলে ইরানের কোনো গোপন সামরিক সক্ষমতা নাকি শুধুই মরুভূমির আলোর ধোঁকা, তা সময় বলে দেবে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারেন। আজকের এই বিশেষ পর্বটি আপনারা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ, আমেরিকা? ঝটপট আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। মধ্যপ্রাচ্য যখন শান্ত তখন যেন স্বস্তি খুঁজে পেয়েছে গোটা বিশ্ব। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির পর এখন শান্তির সুবাতাস বইছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। আর এই সুযোগে এক ভাই ছুটে এসেছেন অন্য ভাইয়ের কাছে। দর্শক, বলছি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের পাকিস্তান সফরের কথা। ইরান ও আমেরিকার যুদ্ধ থামিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাজিমাত করেছে পাকিস্তান, আর তাই পাকিস্তানের জন্য নিশ্চয়ই বিশেষ সন্দেশ নিয়ে এসেছেন ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান। সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েলের হামলা এবং পরবর্তীতে সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উচ্চ পর্যায়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর এটি পেজিশকিয়ানের প্রথম বিদেশ সফর। বিশ্লেষকদের মতে পেজিশকিয়ানের এই সফর যেমন পাকিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের, তেমনি এটি আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভবিষ্যৎ পরিকল্পনারও একটি বড় বার্তা। দর্শক, বিপদে যেমন প্রতিবেশী আর আপনজন এগিয়ে আসে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে, পাকিস্তান তেমনই তেহরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবেশী দুই দেশের মধ্যে ছোটখাটো ভূরাজনৈতিক ইস্যু নিয়ে তিক্ততা থাকলেও বড় বিপদে একে অপরের পাশে দাঁড়িয়েছে সবসময়।
1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালে যখন বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান যুদ্ধ শুরু করে, ভারত তখন সেই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। এই সব যুদ্ধেই তখন শাহের শাসনামল চলছিল। সে সময় ইরান পাকিস্তানকে সহায়তা করেছিল। উভয় দেশই বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের এ সময় দমন করেছে। এমনকি 1970-এর দশকে বেলুচিস্তানে সামরিক অভিযান চালাতে পাকিস্তানকে সহায়তা করেছিল ইরান। 1979 থেকে 1989 সাল পর্যন্ত সোভিয়েত আফগান যুদ্ধের সময় ইরান পাকিস্তানের অর্থায়নকৃত আফগান মুজাহিদিনদের সমর্থন দেয়। একইভাবে ইরান ইরাক যুদ্ধের সময় 1980 থেকে 1988 সাল পর্যন্ত পাকিস্তান ইরানকে সমর্থন দেয়। 2020-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সকল সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং তালেবান ক্ষমতায় ফিরে আসে। এরপরে পাকিস্তান আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানের সাথে সহযোগিতার উদ্যোগ নেয়। দর্শক, ইরান ও পাকিস্তানের এই উষ্ণ সম্পর্ক কিন্তু নতুন নয়। ঐতিহাসিকভাবে দুই দেশই সম্পর্কে যুক্ত। ইরান ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস প্রায় পাকিস্তানের রাষ্ট্র প্রতিষ্ঠার সমবয়সী। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর প্রথম যে দেশগুলো ইসলামাবাদকে স্বীকৃতি দেয় তার মধ্যে ইরান অন্যতম। দুই দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভৌগোলিক সংযোগ দীর্ঘদিনের। দুই দেশের সীমান্ত প্রায় 900 কিলোমিটার দীর্ঘ। পাকিস্তানের বেলুচিস্তান এবং ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশ একে অপরের সঙ্গে যুক্ত। ফলে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং জনগণের চলাচল উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়। শীতল যুদ্ধের সময় দুই দেশই পশ্চিমা জোটের ঘনিষ্ঠ ছিল। পরবর্তীতে নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিবর্তনের কারণে সম্পর্কের ওঠানামা ঘটলেও কৌশলগত যোগাযোগ কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা বাস্তবতার তুলনায় অনেক বেশি। দুই দেশের সম্মিলিত বাজার প্রায় 30 কোটিরও বেশি মানুষের। বিগত কয়েক বছরে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়ে আলোচনা করেছে। বর্তমানে সেই লক্ষ্যের তুলনায় বাণিজ্যের পরিমাণ অনেক কম। পেজিশকিয়ানের সফরে সীমান্ত বাণিজ্য, ব্যাংকিং সহযোগিতা, পরিবহন সংযোগ এবং নতুন বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশেষ করে সীমান্ত অঞ্চলে বৈধ বাণিজ্য বাড়ানোর মাধ্যমে চোরাচালান কমানোর চেষ্টা দুই দেশেরই অভিন্ন স্বার্থ। দর্শক, গত 18 জুন আমেরিকার সঙ্গে ইরানের একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই হয়, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সুইজারল্যান্ডের আলোচনায় চূড়ান্ত চুক্তির লক্ষ্যে 60 দিনের একটি রূপরেখা পাওয়া গেছে, যার অধীনে ইরান ইতোমধ্যে বিশ্ববাজারে তেল রপ্তানির অনুমতি পেয়েছে। এই সফল মধ্যস্থতা ও কূটনৈতিক সংকটে পাশে থাকার জন্য পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে পেজিশকিয়ানের এই সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের শীর্ষ বৈঠকগুলিতে সুইজারল্যান্ডের আলোচনার পরবর্তী ধাপের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের পাকিস্তান সফর একটি বহুমাত্রিক কূটনৈতিক উদ্যোগ। ইরান ও পাকিস্তানের সম্পর্ক বহু দশকের পুরনো, কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। পেজিশকিয়ানের সফর সেই পরিবর্তনেরই প্রতিফলন, যেখানে প্রতিবেশী সহযোগিতা, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা একসঙ্গে গুরুত্ব পাচ্ছে। আগামী মাসগুলোতে এই সফরের আলোচনাগুলো কতটা বাস্তব অগ্রগতিতে রূপ নেয়, সেটি হবে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম প্রধান সূচক।